হাই হাই হাই, একটুখানি খুলে দে, নিয়ম ভাঙি। তুই একটু খেয়ে নে, আমি তো প্রসাদ পাই। না একদমই না, তুমি খাও। ওদের সত্যবাবু উল্লাস, তোমাকে খেতে বলিনি, মুখখানা এরকম বাংলার পাঁচ মতো করো না। আমি উল্লাস বলছি, শূন্যে উল্লাস উল্লাস। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন যে যেখানে আছেন। আমরা আজকে সিকিমে 3 নম্বর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আছি কেচুপেরি লেকে। এতক্ষণ ধরে ছিলাম, তাও নামটা ঠিক সরগর হলো না। কেচুপেরি লেকে, এখান থেকে আমরা যাব একটা ওয়াটারফল দেখতে। তারপর সেখান থেকে কোথায় যে যাব মনে হচ্ছে, যাব হচ্ছে ওই যে স্কাই ওয়াকে। তারপর আরও অনেক জায়গার অনেক রকম প্ল্যান আছে। এটা একটু ডিকিতে রেখে দাও ভাই, ডিকিমে। ধরুন দিনের দ্বিতীয় ভাগ শুরু করি। আমাদের পরবর্তী গন্তব্য কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। এখান থেকে দূরত্বটা যতটা একটু কমিয়ে নেওয়ার জন্য ছেলেটা একটু এবড়ো রাস্তা ধরেছিল, যে রাস্তাটা হয়তো বা তৈরি হয়ে যাবে আর মাসখানেকের মধ্যে, কিন্তু এখনও হয়নি। আজকে আমরা বেড়াতে আসার উত্তেজনায় টুপুরকে তথা আমরা কেউই বমির ওষুধ খাইনি। আর অফ রোডিংয়ের ক্ষেত্রে ছোটোবেলা থেকেই আমার মেয়ে খুব সমস্যা হয়, বমি করে করে ভাসিয়ে দিত। আমি যখন এই এবড়ো রাস্তাটা অনন্ত চলেই যাচ্ছে তখন আমার মনে হচ্ছিল মেয়েটা বড় হয়েছে ঠিক কথা, কিন্তু কষ্ট তো ওর হবেই। তো যাই হোক, ঠিক আছে, হয়েছে কষ্ট, তবে সেটা ম্যানেজ করাও গেছে। আর এই যে দেখুন, মাঝে মাঝে তো গাড়ি দাঁড় করাচ্ছি, এক একটা করে পাহাড়ি বাঁকে এক এক রকমের সৌন্দর্য, এক এক রকমের ফুল। এই ফুলটার যেমন নামটা আমি মোটেই বলতে পারবো না, আমি জানি না, কিন্তু দেখতে এত সুন্দর লাগছিল। আর সব কিছু যে জানতে হবে এমনটাও নয়। পাহাড়ের বাঁকে বাঁকে নতুন চমক, সে তো নতুন কথা নয়। ভিউ পয়েন্ট আপনি হয়তো সারাদিনে দেখতে পাবেন 3টে কি 4টে। राई लिम्बूको मन्दिर भाइ एउटा पाकिम प्यालाडाइन कोन्सी बाटो हो? पाकिम प्यालाडाइन कलेज छ नि एउटा, पाक्यौँ हजुर। কিন্তু উন্নত প্রযুক্তির যুগে যার হাতে একটা ভালো ক্যামেরা আছে এবং ফটো তোলা তথা দেখবার একটা চোখ রয়েছে, সে পাহাড়ের প্রায় 90% জায়গার মধ্যে কাউকে দাঁড় করিয়ে পেছনের ব্যাকগ্রাউন্ড হিসেবে অসাধারণ কোনো একটা কিছু চিত্রবন্দি করতে পারে। সেটা করা যায়। আমরা সমতলে কোনো জায়গায় যখন বেড়াতে যাই, এই সুযোগটা সবসময় থাকে না। পাহাড় সবটাই সুন্দর, হ্যাঁ, ভয়ঙ্কর সুন্দর। পাহাড়কে সাবধানে হ্যান্ডেল করলে পাহাড় আপনাকে এত এত আনন্দ উপহার দেবে, সেটা বলার বাইরে। আর এই পাহাড়ের ভাজে ভাজে ছোট্ট ছোট্ট যে জনপদ, 4-5 কিলোমিটার বাদে বাদে এদের ওই বেসিক সাংস্কৃতিক ব্যাপারগুলো এক থাকলেও কিছু কিছু করে সামান্য পরিবর্তন ঘটতে থাকে। তারপর যখন ধরুন এই জনপদের সাথে 50 কিলোমিটার দূরের যে জনপদ, তার মধ্যে অনেকটা পার্থক্য হয়ে যায়। ये क्या होता है गांव में गुजर जाने के बाद? जी कोई अगर गुजर जाते हैं तो उनके नाम पे बनाते हैं। अच्छा अच्छा, चौतारा बोलते हैं इसे। चौतारा, अच्छा। कोई चल के आके वहाँ पे रेस्ट करने के लिए बनाते हैं। আচ্ছা, এটা এই অঞ্চলের প্রথা। চৌতারা বানিয়ে দেওয়া হয়, কেউ বাড়িতে মারা গেল তারপর পর তার নামে একটা, তার তথা তাদের নামে, যেটা বলা যাচ্ছে যে দুজন মানে হাজব্যান্ড ওয়াইফ কেউ চলে গেল, ছেলেমেয়েরা যাত্রী বিশ্রামাগার আমাদের সমতলে থাকে না, সেই রকমই সিমেন্টের একটা লম্বা বেঞ্চ, তার মাথার ওপর দিয়ে সুন্দর একটা ছাউনি। আর যতগুলো চৌতারা দেখলাম তাতে করে 2টো করে ওই টাইলসের মধ্যে 2টি নাম ফলক, তার মানে বাবা মায়ের জন্যই তারা সব বানিয়ে দিয়েছে। পাহাড়ের রাস্তাঘাট তো অসম্ভব বন্ধুর, মানুষ যাতে এসে যাতায়াতের রাস্তা, এই যে দেখুন একটা পেরোতে পেরোতে ক্যামেরা চালু করতে করতে পেরিয়ে গেল, তো ওই যাতে মানুষ এসে একটুখানি বিশ্রাম নিতে পারে। তবে চৌতারার ক্ষেত্রে একটা ব্যাপার বললো ছেলেটি, সেটা হচ্ছে সন্ধেবাতির সময় কিন্তু সেখানে একটা করে সন্ধে প্রদীপ দেওয়া হয়েই থাকে। সাধারণত চৌতারার রাস্তাতে সন্ধ্যের পরে পথচারী লোকাল মানুষ ছাড়া খুব একটা বেশি কেউ আসে না, ট্যুরিস্ট। এগুলো দিনের বেলায় ট্যুরিস্টদের জন্য বসা থাকে, আর সন্ধেবেলায় তাদের মান্যতা হচ্ছে
যাদের নামে চৌতারা তারাই এসে বসেন। তো প্রদীপ নয়, মানে ক্ষেত্র বিশেষে মোমবাতিও সেক্ষেত্রে কিন্তু দেওয়া হয়ে থাকে। এটা এই অঞ্চলের একটা প্রথা এবং আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, ভালো লেগেছে। তবে রাস্তাঘাট বুঝতেই পারছেন অসম্ভব বন্ধুর, তৈরি হচ্ছে, হয়তো সপ্তাহখানেক পরে তৈরি হয়ে যাবে। আর এই রকম বন্ধুর রাস্তার ফাঁকে ফাঁকে কি সুন্দর সুন্দর সব বাড়ি। হ্যাঁ, আমরা ভাবছি বটে এখানকার মানুষরা কি লাকি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা আমাদের মনে হচ্ছে আমাদের জীবনেও যেরকম লড়াই থাকে এদের জীবনেও আছে, তবে সবেতেই মানুষ অভ্যস্ত হয়ে যায়। এই মুহূর্তে রাস্তা এতটাই খারাপ যে আমার বুক ধড়াস ধড়াস করছে, সেটা বোঝানোর জন্য ওই রকমভাবে দেখাচ্ছিলাম। এবং যাই হোক, তারপর অনেকক্ষণ বাদে একটা ঠিকঠাক রাস্তায় এলো, কিন্তু ইতিমধ্যে আমারও শরীর খারাপ করতে শুরু করেছে, আর শরীর খারাপ করতে শুরু করেছে আমার মেয়ের। এতটা রাস্তা পেরিয়ে শেষ পর্যন্ত যেখানে আসার কথা ছিল সেখানে সে যখন পৌঁছলাম তখন মেয়েটা আমার নামতে পারলো না। আর এই জায়গাটাতে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, সারাক্ষণ, কারণ কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত এর ওপর দিয়েই তো বইছে, সবসময় এই জায়গাটা ভেজা। তবে একটু আগেই যেটা বললাম, ভিউ পয়েন্ট তো ওই হাতে গোনা কয়েকটা, কিন্তু পুরো রাস্তাটাই এত সুন্দর ঘোরার একটা জায়গা যে আপনি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু পাহাড়ি রাস্তা দিয়ে চলে যান গাড়ি নিয়ে তথা স্কুটি নিয়ে তথা হেঁটে, তাহলেও মনে হবে আপনি পুরোটাই ঘুরলেন। ভিউ পয়েন্ট নাই বা দেখা হলো, পাহাড়ের সবটুকুই ভিউ পয়েন্ট, সবটুকুই সুন্দর। যাই হোক, পৌঁছে গিয়েছি। এরপর একটা ঠিকঠাক জায়গায় গাড়িটা রেখে তারপর আমরা জলপ্রপাত দেখতে যাব। তবে দেখতে পাচ্ছেন তো কত গাড়ির এখানে সমাহার, তার মানে এটা একটা খুব পপুলার ভিউ পয়েন্ট। কিন্তু এই জায়গাটাতে আমরা খুব একটা এনজয় করতে পারিনি, কারণ টুপুর গাড়ি থেকে নামলোই না, ওর শরীর খারাপ করছে। তাই জন্য আমরা খুব দ্রুত, যতটুকু না দেখলেই নয় ততটুকু দেখে চলে এলাম। টুকুর নামবে না, টুকুরের শরীর খারাপ করছে। এরকম অফরোডিং আমি জানি তো, এরকম আর হয়। কি তীব্র গতিতে জলের আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। ইয়াকসম, আচ্ছা, এই যে দারুণ। ওয়াও, পাশের এই দোকানটা থেকে আমরা চা খেলাম। সে 3খানা পায়া দেখুন কত উঁচু করে তৈরি করেছে। শুধু তাই না, সিমেন্টের পায়া, ওপরে কিন্তু পাটাতনগুলো সব কাঠের, অর্থাৎ সিমেন্টের পাটাতন নয়। এগুলো কোনোটাই কিন্তু স্থায়ী নয়। যখন জল বাড়ে তখন কিন্তু এখানে দোকানগুলো একটাও থাকে না মানে অন্তত এই দিকের দোকানগুলো থাকে না। আর এই যে ওই উপর দিয়ে পর্যন্ত মানুষ যাচ্ছে, তথা সিঁড়ি দিয়ে ওঠা যেত, কিন্তু আমরা সিঁড়ি দিয়ে উঠলাম না, কারণ টুপুর আসেনি তো। আর ওর যদি রাস্তা আবার মাঝে বমি হয়, সেজন্য আমরা খুব দ্রুত একটু চা খেয়ে নিয়েই আবার ফেরত যাচ্ছি। এই আলুর পাঁপড়গুলো দুটো কেনা হলো, এখান থেকে আমরা চা খেলাম। আর ওই স্কুলের স্মৃতি ফেরানোর জন্য দুজনেই লম্বা লম্বা পাঁপড়গুলো হয় সেগুলো খেলাম। আর এই পাঁপড়টা বুম্বাদা দেখে পছন্দ হলো, সেজন্য একটা আমরা দুজনে ভাগ করে খেলাম, আর দুটো টুকুরের জন্য নিয়ে যাচ্ছি। টুকুরে ইয়েও হয়েছে, খিদেও মনে হচ্ছে পেয়েছে, ও তো পুরোটা মোমো খেতে পারেনি। তা এমনিতে যখন ওই এবড়ো রাস্তা যাচ্ছিলো আমার তখনই মনে হচ্ছিলো যে এটা শরীর খারাপ হবে বোধ হয়, তাই হলো। এবং এখন আমাদের একটুখানি কাটচাট করতে হচ্ছে প্ল্যানে, টুকুরের ইয়ের ওপর আর কি। ওর বাবা একদমই চাইছে না এখন, মানে আমি তো নই, বুম্বাদাও আর কি একই কথা, যে দেখি আর কি কোথায় যাওয়া যায়। এরপর হয়তো লাঞ্চ করবো নাকি কি দেখা যাক আর কি। তো না বেরিয়েও কিছু তুই দেখে নিতে পারবি মামাম। বুড়ি এই যে দিকটা नहीं ऊपर नहीं गए भाई, ऊपर और बड़ा कौन? नहीं ठीक है चल। আসলে একটা দিনকে দুভাগ করেছি তো, তাই হয়তো সবাই আগের দিনের ব্লগটা নাও দেখে থাকতে পারেন। আমরা জলখাবারে একটা জায়গায় থেমেছিলাম, সেখানে টুপুর নিয়েছিল মোমো।
সেখানে ও মোমোটা খুব একটা ভালো খেতে পারেনি, মানে ভালোই ছিল কিন্তু ও খেতে পারেনি আর কি, তখন ওর খুব একটা খিদে ছিল না। তো এখন একটুখানি সবারই চিন্তার ভাঁজ মাথায় যে কোথায় একটা ভালো রেস্টুরেন্ট পাওয়া যায় এইসব জায়গায়। অপ্রত্যাশিতভাবে একটা অসম্ভব ভালো রেস্টুরেন্টের খোঁজ পেলাম, খুব ভালো। এবং এরা এদের মেনু লিমিটেড করেনি, এদের যা যা আপনারা মেনু কার্ডে দেখছেন সমস্ত অ্যাভেলেবেল। এই সমস্ত জায়গার একটা সুবিধা আছে জানেন বন্ধু, এরা যতটা গ্যাসে করে ততটাই লাকড়ি দিয়ে করে, সেই জন্য এখানে আপাতভাবে এরকম ঝাঁ চকচকে হলেও সমস্ত কিছু ওরা সার্ভ করতে পারলো। আর মাইক্রোওভেনটাও খুব ব্যবহার হয়, আর এখানে কারেন্ট যাওয়ার খুব একটা সমস্যা নেই এখনো পর্যন্ত। যা খেলাম সেটা বলার মতো নয়, মানে এত ভালো খাবার পুরো ট্যুরে আর কোথাও খাইনি। তো এদের পেছন দিকটাতে যে ব্যালকনিটা আছে সেখান দিয়ে যাচ্ছি, দেখছি তলা দিয়ে কি সুন্দর দুটো মানুষ যাচ্ছে, একটা বাচ্চা আর তার বোধহয় মা বা দিদি কিছু একটা হবে। তো আমি নামটা ভালো করে দেখাতে পারলাম না আপনাদের। রেস্টুরেন্টটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে আসলে হাতে গোনা 2 কি 3টে এরকম ভালো রেস্টুরেন্ট আছে, তার মধ্যে শেষেরটাতে আমরা দাঁড়িয়েছিলাম, কারণ প্রথম দুটো পেরিয়ে গেল, সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম এখানে খাবো না কিছুক্ষণ পরে। তারপর আমি বললাম যে না না, ওর খুব খিদে পেয়েছে, এখানেই দাঁড়াই। আর টুকু তো কিছু বলে না মুখে, ওই একটা সমস্যা। তো যাই হোক দাঁড়িয়ে গেলাম এবং খুব ভালো ডিসিশন হয়েছে আর রিজনেবল বন্ধু। আমরা কত কি খেলাম ড্রাইভার ছেলেটি সমেত, আমরা 4 জনে, মাত্র বিল হয়েছে 1410 টাকা, ভাবাই যায় না। তো চলুন, পাহাড়ে বেড়াতে এসে অনেক খাওয়ার গল্প হয়ে যাচ্ছে, এবার এই চমৎকার রাস্তাটাকে এনজয় করি, ছোট ছোট জনপদ দেখতে দেখতে যাই, আর একটা অদ্ভুত ভালো লাগার অনুভূতিতে আবার ঢুকে পড়ি। এই সময়টায় পাহাড়ে বিভিন্ন জায়গায় ঝিঝি রাখতে শুরু করেছে। দ্বিতীয় ভাগে সেরকমভাবে ফ্যামিলি পিকচার তোলা হলো না, সেরকম খুব একটা যে বিশাল কিছু এনজয় করতে পারলাম এমনটা নয়। তাই জন্য মনে করছিলাম কোথাও একটা দাঁড়াবো, আমরা 3 জনই সেরকম ভাবছিলাম। দূর থেকে হঠাৎ করে মনে হলো যেন কোথাও একটা ঝর্ণার আওয়াজ পাচ্ছি, আর ঝর্ণাটা আমাদের দেখতে খুব ইচ্ছা করছিল, কারণ কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলটা টুপুর যেহেতু এনজয় করতে পারলো না সেহেতু। তো এই সময়টাতে তারপর আমরা বললাম যে এখানে ভাই একটু দাঁড়াবো। আর এই লম্বা লম্বা পতাকাগুলো যেখানে থাকে সেটা হচ্ছে কোনো একটা হোটেল আছে বা কোনো একটা হোমস্টে আছে। এই জায়গাটাতে আবার একটা চৌতারা পেরোলাম। এটা নিয়ে অনেক কিছুই শুনেছি পরবর্তীতে, মানে আমি হোটেলে ফিরে আরও একজনের সাথে কথা বললাম, এক অতি প্রাচীন নেপালি ভদ্রলোক। তিনি বললেন একটা লোকাল কিছু জনপদের মানুষের মধ্যে এটা প্রচলিত আছে, সারা সিকিমে চৌতারা হয় না কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে আছে। তো চৌতারা সন্ধেবেলায় বসার জন্য, মানে জাগতিক যারা এখন আমরা বেঁচে রয়েছি তাদের জন্য খুব একটা উপযোগী নয়, দিনের বেলাতে এখানে বসতেই পারা যায়, সম্পূর্ণ আলাদা একটা পৃথিবী। আর সন্ধেবেলা চৌতারাতে তারাই বসেন যাদের নামে চৌতারা হয়। তা এটা শুনে ভালোই লাগলো, একটা বেশ থ্রিলিং ব্যাপার তৈরি হলো। আর রাস্তা কী পরিমাণ বন্ধুর সেটা কিছুটা আপনারা অনুমান করছেন, এই সময়টা স্পিডটা যথেষ্টই কমানো আমার, তা সত্ত্বেও কীরকমভাবে নড়বড় নড়বড় করছে ক্যামেরাটা। তো আমাদের এই সময়টাতে একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল যে পাহাড়ের একটা নেশা রয়েছে। আমার হাজব্যান্ডকে তো প্রত্যেক দিন পাহাড়ে যেতে হয়, তার সেই নেশাটা খুব স্বাভাবিকভাবেই থাকবে না, মানে তাকে কাজের জন্য পাহাড়ে যেতে হয়, সেটা একটা আলাদা রকমের জিনিস। কিন্তু যারা পাহাড়ে ঘুরতে আসে তাদের একবার কিন্তু এই নেশাটা লেগে যায়। আর যাই হোক বন্ধু, পাহাড়ে কাজ করতে আসা আর বেড়াতে আসা দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এবং দেখতে দেখতে মনে হলো যেন জলপ্রপাতের শব্দটা কানে খুব জোর করে ভেসে এলো। তখনই বললাম দাঁড়াও, এখানে আমরা ফটো তুলবো। একটা ভিউ পয়েন্ট আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা।
তোমার মেয়ের তো হয়ে গেছে তোমার মেয়ের খাওয়া, এবার তো একটু এসো বউয়ের সাথে ফটো তুলতে। হয়েছে তো মা, তোমার ঠিক আছে তো তুমি? ঠিক আছে, বলেছে ঠিক আছে, এবার আমার সাথে একটা ফটো তোলো। হ্যাঁ ঠিক আছে, চলো এবার একটু ফটো তুলে দাও আমাকে। এখানে যদিও ভেঙে পড়বে ডাল, কিন্তু ফুলো ডোরে বাঁধা ঝুলনা গাইতে কি বন্ধু আছে, তাই না? চলুন, রীতিমতো রাস্তা, সবাই যায়, ওদিকেও যাওয়া যায়, থাক আর অত গিয়ে কাজ নেই। এখানেই তুলবে? আরে ওদের ফটো তুলছে বন্ধু। আগে এত স্টেপ হয়েছিল, আমার মনে হচ্ছিল বলি যে প্রেজেন্ট ম্যাম, ম্যাম হাসো হাসো হাস। হাতটা খসে পড়ছে, জোর নেই শরীরে। এই বেলা তো সুন্দর হচ্ছে সবকিছু। হ্যাঁ, আমি থাকলে একবারে। হাতের মোবাইলটা সরাও না, পকেটে রাখো। দারুণ, খুব সুন্দর। পুরো ভাম এবার ফটো তুলবে। হ্যাঁ চলো কাছে কাছে নিয়ে যাও, আর একটু কাছে। ওকে, তুই তুলে দে। এই আমারও তুলে দিবি সিঙ্গেল। দারুণ দারুণ, জায়গাটা দারুণ। এটার সাথে খুব একটা স্পট নয়, কিন্তু পাহাড়ে সব জায়গায় স্পট, বুঝে নিতে হয় আর কি। वाह क्या बात। आई 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 आय आय यो अपकमिंग होटल, अपकमिंग होटल। Yo, government job. দুর্দান্ত। আগের দিনের ব্লগেতেও বলেছি সবুজের শেড কতদূর আসছে জানি না, তবে কি অসম্ভব সুন্দর, কত রকমের সবুজ শুধু এই একটা জায়গাতে। আর যদি গাছের কথা বলার ক্ষমতা হতো, এক একটা গাছ এক একটা উপন্যাস। কি অসম্ভব সুন্দর জায়গাটা। এই সমস্ত জায়গায় আসলে এই জন্য আর যেতে ইচ্ছে করে না। তবে একেবারে পাকাপাকি স্থায়ীভাবে থাকলে সেটার একটা আলাদা রকমের যুদ্ধ, সেটা একটা ব্যাপার। তবে বড্ড অল্প সময়ের জন্য আসা হয়, এই 2 দিন 1 দিন, অ্যাটলিস্ট 7 দিন যদি থাকা যায় এ ধরনের জায়গায়, তাহলে যেন মনটা কিছুটা ভরে আর কি, এই আর কি। ঠিক আছে, আপাতত কালকেই ফেরত যাওয়া। চলুন, যতটুকু হলো তাই সই। পেলিংয়ে আরও অনেকগুলো জায়গা ঘোরার রয়েছে, কিন্তু সম্ভবত আমরা সেখানে আজকে যেতে পারবো না, কারণ এখনই 3:30-এর ওপর বেজে গেছে এবং 4টে পর্যন্ত সেগুলো খোলা। জায়গাটা দূরত্ব অনেকটাই, স্কাইওয়াকটা তো 4টে পর্যন্ত চলবে। তা আমরা ঠিক করলাম কালকের দিনটা যেহেতু সকালটা আমরা পেলিংয়েই থাকবো, সেই জায়গাগুলো সেখানে কালকে আমরা ভালো করে সুন্দর মতো ঘুরে নেব। প্রত্যেকটা মানুষের ঘোরার স্টাইল আলাদা হয়। আমরা কোনো একটা জায়গায় গিয়ে কেউ হুড়োতাড়া করে একদিনের সময় আছে সুতরাং সবগুলো আমাকে দেখে ফেলতেই হবে, অমনিভাবে আমরা তাড়াহুড়ো করতে পারি না। আমরা আমাদের মতো করে সময় কাটাতে আসি। ক্লান্তি তাড়াতে এসে আরও বেশি করে ক্লান্ত হয়ে ফেরত যাওয়াটা আমাদের ঘোরার স্টাইল মোটেই নয়। তবে এটা একান্তই আমাদের ব্যক্তিগত অনুভূতি। আমি উল্টো দিকের কোনো মানুষের কোনো অনুভূতিতে আঘাত করতে চাইনি। আমি জাস্ট এটাই বলছি যে যদি একটা ভিউ পয়েন্ট দেখা না হয় ঠিক আছে, কিন্তু যেগুলো হচ্ছে সেগুলো আমরা প্রাণ ভরে আস্বাদন করতে চাই, সম্পূর্ণভাবে সবটুকু নির্যাস নিয়ে নিতে চাই, সেটাই হচ্ছে আমাদের ধরন। তো এখন পেলিংয়ে আবার পৌঁছে গিয়েছি। এখানে বোধিসত্ত্ববাবু তার মেয়ের জন্য আইসক্রিম খুঁজতে গেছেন, এই বুড়োধারী মেয়ে তাও, কিন্তু যা হোক ঠিক আছে, পেলেন না, পেলিংয়ে পাওয়া যাবে না বুঝতে পারলাম। তো এরপর বাড়ির মানে হোটেলের উল্টো দিকে একটা দারুণ সুন্দর রেজালিয়ার গাছ রয়েছে, সেটা দেখলাম, কালকে ভালো করে আরেকবার দেখব। তারপর এই যে পাতালে নামতে শুরু করলাম। এই সময়টা একটু কষ্ট হচ্ছিল ঠিক কথা, কিন্তু ঠিক আছে, একবার নেমে গেলে সেরকম খুব একটা অসুবিধা নেই। কিন্তু এই হোটেলটা ভেজ তো, আবার এই উজিয়ে উঠে আবার ডিনার করতে আসাটা একটু মুশকিল হয়ে যায় আমাদের জন্য, যার ফলে রাত্রিটা আমরা ওই ভেজ খাওয়াটাই প্রেফার করছি, কারণ শুধুমাত্র এইটুকু উঠে আসার একটা
ক্লান্তির জন্য বা একটা আলস্যের জন্য। তো এখন প্রথমে দুধ চা অর্ডার করা হয়েছিল, তারপর এটা লাল চাটা টুপুর আমি দুজন মিলেই খেলাম। বোধিসত্ত্ববাবু তো লাল চা খান না, চিনি ছাড়া দুধ চা খান। তিনি আমাদের এই ঘরেতে যেটুকু ছিল তাতে করে উনি আমাদের দুটো লাল চা বানিয়ে দিলেন, একটা কাপ কম পড়েছে, তাই জন্য আমি একটা গ্লাসে নিয়ে নিয়েছি। আবার এর ভেতরে একটা বোলতাও ঢুকে গিয়েছে, মানে এই যে স্ট্রাকচারগুলো করা আছে ভেতরে সম্ভবত কোথাও একটা কোনো ফুটো আছে জানেন। মাঝে মাঝেই বোলতা বেরোচ্ছে ঢুকছে, বুঝতে পারছি না, একটু টেনশনও হচ্ছে যে রাত্রেবেলায় ঘুমিয়ে থাকবো তখন কি হবে কে জানে। তো ঠিক আছে, একটা রাতের ব্যাপার, একটা রাত কেটে গেছে, আশা করছি তেমন কোনো সমস্যা হবে না। হোটেলে আমরা কেউ তো হোটেলে বসে থাকতে আসেনি, বেড়াতেই এসেছি, কাজে এই ছোটোখাটো ব্যাপার নিয়ে আর অভিযোগ না করলেই হয়। সমস্ত কিছু গুটিয়ে টুটিয়ে ফেলেছি, কালকে সকালবেলাতে একদম সকাল সকাল বেরিয়ে যাওয়া। আজকে কয়েকটা জায়গা আমরা যেতে পারিনি, কালকে প্ল্যান হচ্ছে যে কালকে আমরা সেগুলো দেখে তারপর পেলিং ছাড়বো। তারপরে অবশ্য অন্য জায়গায় যাওয়া আছে, কালকে কি হবে নিশ্চয়ই সেটা কালকের ব্যাপার। তবে স্কাইওয়াকটা না হলে তো পেলিংয়ে আসাটা সম্পূর্ণ নয়, কালকে ওটা করবই। একটু আগে একটু ঝমঝমিয়ে বৃষ্টি হলো, তবে সেরকম কালকের মতো ঠান্ডাটা আজকে আর মোটে লাগছে না। মানে ঠান্ডার ব্যাপারে সত্যি সত্যি মোটে খুব একটা ঠান্ডা নেই, তবে ঠান্ডা একেবারে নেই সেটাও না। রাতের দিকে বাইরে বেরোলে অবশ্যই একটুখানি শীতবস্ত্র কিছু তো লাগবেই, তবে কালকে বেশ ঠান্ডা লাগছিল, আজকে সেরকমটা মোটেই নয়। কিন্তু এই যে এত শীতবস্ত্র নিয়ে এসেছি এই আশঙ্কায় যে ভীষণ ঠান্ডা হবে সেটা নেই। তবে আমি একটা এই জিনিসও ভেবেছিলাম যে হয়তো বা সন্ধ্যের দিকটা একটু বেরোবো, আশপাশটা একটু সন্ধ্যে বা বিকেলের দিকটায়, সেজন্য কিছু শীতবস্ত্র এক্সট্রা হয়েছিল, জামা কাপড়ও একটা এক্সট্রা হয়েছে। কিন্তু ঠিক আছে, মানে যা এনেছি তা শীতবস্ত্র তো আর্ধেকই একদম ধরা নেই আর কি, জাস্ট হলোই না পড়া। তো ঠিক আছে, হতেই পারে অভিজ্ঞতা। তো চলুন বন্ধুরা, আজকের দিনের ব্লগটাকে এখানেই শেষ করি। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশান বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য